সমাস পড়াবো। রেডি করো সমাস। ভালো করে দেখো। সমাস পড়াবো, তাই তো? আচ্ছা, এই সমাস শব্দটা কিভাবে এসেছে জানা আছে? বলো। সম বলো। সমযুক্ত আস। এটা হচ্ছে সন্ধি ভাবে এসেছে, সন্ধি। এটা সন্ধি করে এসেছে। কিন্তু এই সমাস শব্দের আমি যদি প্রত্যয় হিসাবে করতে চাই, প্রত্যয় সমপূর্বক যোগ অ করে এসেছে সমাস। তাহলে সমাস শব্দটা কিভাবে এসেছে? সংযুক্ত অসযুক্ত অ। এটা হচ্ছে কৃত প্রত্যয় যোগে। কি প্রত্যয়? হ্যাঁ, কৃত প্রত্যয়। তুমি প্রত্যয় পড়োনি? প্রত্যয় পড়োনি? প্রত্যয় তোমাদের 7 এ ছিল না প্রত্যয়? আচ্ছা, ছিল না। এই দুটো 7 এ ছিল তো প্রত্যয়? 7 এ প্রত্যয় আছে তো? ওদের আছে। আচ্ছা দেখো, সম যোগ অস যোগ অ করে এসেছে সমাস। কি করে এসেছে সমাস? আর যদি সন্ধি যদি করতে চাই, মানে এই সমাস শব্দটা আমরা যদি সন্ধি ভাঙি বা সন্ধি যদি বিশ্লেষণ করি, তাহলে কি পাবো? সংযোগ আস। একটা খাতায় লিখে নাও, তাড়াতাড়ি প্রত্যয়টা খাতায় লিখে নাও। তাড়াতাড়ি লিখে নাও প্রত্যয়টা। সমযোগ অস যোগ অ। সমযোগ অস যোগ অ। কৃত প্রত্যয় যোগে এটি হয়েছে। কৃত প্রত্যয় লিখেছো? এখন এই সমাস শব্দের অর্থ কি বলতো জানা আছে? সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপণ। কি? লিখে নাও, সংক্ষেপণ। অথবা লিখে নাও সংক্ষেপণ। সংক্ষেপণ অথবা একাধিক পদের, লিখে নাও উপরে, অথবা একাধিক পদের, একাধিক হ্যাঁ, একাধিক পদের এক পদীকরণ। একাধিক পদের এক পদীকরণ। এক পদীকরণ করণকে সমাস বলা হয়। এখন কিভাবে হচ্ছে সেটা আমরা পরে জানছি। আগে বেসিক জিনিসটা লিখে নাও, এই সমাস শব্দটা কিভাবে এসেছে এবং সমাস শব্দের অর্থটা কি, এটা আগে ভালো করে জানো। তারপরে আমরা চিনব যে সমাস কিভাবে হচ্ছে, কোন কোন পদগুলি সমাসবদ্ধ পদ আর কোনগুলি হচ্ছে সমসমান পদ। ক্লিয়ার? এটা মুছে দিই বলে, এটা কোথায় সমস্যা হচ্ছে আমাকে বলো। তাহলে সমাস শব্দের অর্থ কি? পদের এক পদীকরণ। এখন আমরা একাধিক পদ আমরা আসছি, এটা মুছে দিই তাহলে। এখন দেখো ভালো করে দেখো, এখন আমি কিছু শব্দ লিখছি। কেমন? বাবা। বাবা কোন সমাস? বাবা কোন সমাস? মা কোন সমাস? নীল জানো না। জামা জানো না। বাবা একটা সমাস নয়, বাবা কোনো
সমাস নয়, মার কোনো সমাস নয়। হ্যাঁ না আমি আসছি, আগে আগে বেসিক জিনিসটা শেখো। বাবা কোনো সমাস নয়, মা কোনো সমাস নয়, নীলও কোনো সমাস নয়, জামাও কোনো সমাস নয়। এগুলি সব এক একটা কি, এগুলি সব এক একটা হলো শব্দ। শব্দ কি, এগুলি সব এক একটা শব্দ। আমি যখন লিখবো বাবা মা, তখন হবে সমাস। কোন সমস্যাটা পরে আসছে? তাহলে বাবা কোনো সমাস নয়, মা কোনো সমাস নয়, নীল কোনো সমাস নয়, জামাও কোনো সমাস নয়। এগুলি সব হলো এক একটা শব্দ। তাহলে বাবা মা, এখানে কটা পদ আছে বলো তো? পদ। এখন দেখো, তাহলে বাবা মা আমি যখন লিখলাম তখন এটা হয়ে গেল সমাস, এটা হয়ে গেল সমাস। এখানে দেখো কটা পদ আছে বলো তো? দুটি পদ। একটা হলো পূর্বপদ, পূর্বপদ, আর একটা হলো পরপদ বা উত্তরপদ। কি পদ? উত্তরপদ। মধ্যপদ অনেক সময় থাকে, অনেক সমস্যার মধ্যপদ পাবে, মিডিল পদ থাকে। তাহলে বাবা মা একটা সমাস। নীল জামা, নীল জামা সমাস না শব্দ? নীল জামা সমাস না শব্দ? নীল জামা সমাস, নীল জামা সমাস। এখন দেখো ভালো করে দেখো, এখন ভালো করে দেখো আমি কি বলছি, ভালো করে শোনো। তাহলে সমাস কি বললাম, সূত্রটা কি বললাম? একাধিক পদের এক পদীকরণ, তাই তো? এখন ভালো করে লক্ষ্য করো, কিছু লেখার দরকার, আগে ভালো করে বোঝো। দেখো বেশ কিছু শব্দ নিয়ে আরো অনেক শব্দ আছে। দেখো সবকটা দেখো দুটো করে পদ আছে না? পূর্বপদ পরপদ, পূর্বপদ পরপদ, পূর্বপদ পরপদ আছে না? পূর্বপদ পরপদ সবকটা দেখো দুটো করে পদ আছে। এখন ভালো করে দেখো, আমি যে সমস্ত শব্দ, লাল চাল, এই শব্দটা দ্বারা লাল একটা জিনিস, চাল একটা জিনিস বোঝাচ্ছে, একটা জিনিস বোঝাচ্ছে, তাই তো? চাল ডাল একটা জিনিস বোঝাচ্ছে না, দু রকম জিনিস। আমি বোনকে বললাম বাজার থেকে চাল ডাল নিয়ে আসে, ও কি নিয়ে আসবে? ডাল নিয়ে আসবে না শুধু চাল নিয়ে আসবে? দুটোই নিয়ে আসবে। শিয়াল পণ্ডিত, একটা শিয়াল আর একটা পণ্ডিত। আমি যদি বলি শিয়াল পণ্ডিত আসছে, তাহলে শিয়াল আসছে আর পণ্ডিত আসছে, তাহলে একজনই আসে শিয়াল পণ্ডিত। নতুন বউ, নতুন একটা বউ, একটাই বউ। ভণ্ড বাবা, ভণ্ড আলাদা বাবা আলাদা, তাহলে ভণ্ড বাবা একটাই বাবা। দয়াল বাবা, খাজা বাবা, একটাই বাবা।
যায়? বহু আলাদা বাজার আলাদা, একটাই পদ। এই দুটো পদের দ্বারা একটা অর্থ প্রকাশ করছে। ভাই বোন দুজন, চাল কুমড়া দুটো পদ। আমি ওকে বললাম বাজার থেকে চাল কুমড়া নিয়ে আয়, একটা লোক চাল কুমড়া বিক্রি করছে, ওই চাল কুমড়া দাও তো। লোকটা যে কুমড়া ধরে গিয়েছে ওগুলো চাল দাও, আমাকে চালটা দাও। চাল দেবে 1 কেজি, কুমড়োর সাথে 1 কেজি চাল দেবে। চাল কুমড়া মানে চাল কুমড়া, চালে জন্মায় যে কুমড়ো তাকে বলে চাল কুমড়ো। ওকে আমি বাজারে পাঠিয়েছি, ও মায়ের সাথে গেছে হাত ঘড়ি কিনতে। দোকানদারের কাছে গেছে, গিয়ে বলছে আমাকে হাত ঘড়ি কিনতে হবে। দোকানদার ভালো একটা ঘড়ি ওকে দিয়েছে, বলে এগুলো তোমার কাছে খুব ভালো মানাবে। ও তো ওকে যেই না ঘড়ি দিয়েছে, ও তখন বলছে দোকানদারকে আমাকে হাত দিন। দোকানদার হাত দেবে, এরকম আমার হাত দেবে, তাহলে শুধু ঘড়ি দেবে, হাত ঘড়ি হাতে পরে দিবে। টেবিল ঘড়ি, টেবিল দেবে আর ঘড়ি দেবে? চেয়ার টেবিল, যখন বলবো চেয়ার টেবিল নিয়ে আয়। তাহলে যখন একটা খাতায় লিখে নাও, একটু পয়েন্ট করে টেস্টার চিহ্ন দিয়ে লিখে নাও, টেস্টার চিহ্ন দিয়ে লিখে নাও খাতায় এখানে। টেস্টার চিহ্ন দাও, টেস্টার চিহ্ন, টেস্টার চিহ্ন কেমন? এই যে টেস্টার চিহ্ন দিয়েছো, দেওয়ার পরে লিখে নাও। আমি একটু উদাহরণ দিয়েছি, আমি সমাসের ভাগ এরপরে পড়াবো। ঠিক আছে, কটা লিখো দেখো, ওখানে লিখে নাও, হাইফেন দিয়ে লিখে নাও। দুটি পদ কখনো এক জিনিস হলে দুটি পদ, হ্যাঁ হ্যাঁ, ওখানে দুটো পদ বুঝতে পেরেছো তো? একটা পূর্বপদ, একটা পরপদ। পরপদের অপর নাম উত্তরপদ। ভেরি গুড। মধ্যপদটা আলাদা, এখানে এটা একটা পদ। সিংহ চিহ্নিত আসন, সিংহাসন চিহ্নিতটা বাদ চলে যাবে। ওটা যখন পড়াবো মধ্যপদের কর্মধারায়, তখন ওটা ওখানে পড়াবো। এখন ভালো করে দেখো, দুটো করে পদ তো আমরা, তাহলে সমাসের ক্ষেত্রে দুটি পদ আমরা পেলাম, একটা পূর্বপদ, একটা পরপদ। বোঝা গেছে? এখন এখানে আসি, এখানে হচ্ছে এই সমাসের আমরা শ্রেণী বিভাগগুলো দেখি। সমাসের কয় ভাগে ভাগ করা যাচ্ছে এটা তা সমাসের শ্রেণী বিভাগগুলো লিখে নাও। শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগগুলো লিখে নাও ঝটপট। ওখানে পয়েন্ট করো, শ্রেণী বিভাগ, সমাসের শ্রেণী বিভাগ। আমি লিখছি, দেখে দেখে লিখে নাও। দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, লেখো তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি কর। লিখে নাও, দেখে দেখে ঝটপট লিখে নাও। এটা হচ্ছে সমাস হচ্ছে 6 প্রকার। দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, তাড়াতাড়ি স্পিড করো। তৎপুরুষ, দ্বিগু, অব্যয়ীভাব, অব্যয়ীভাব, বহুব্রীহি।
প্রভৃতি। তাহলে সমাস কয় প্রকার? 6 প্রকার সমাস। দ্বিগু, অব্যয়ীভাব, বহুব্রীহি। এখন সমস্ত 6 প্রকার আমরা জানলাম। এখন পদের ভিত্তিতে সমাসকে আবার 4 ভাগে ভাগ করা যায়, পদের ভিত্তিতে। তাহলে পদের ভিত্তিতে সমাসকে কয় ভাগে ভাগ করা যায়? পদের ভিত্তিতে 4 ভাগে ভাগ করা যায়। কি কি সেটা আমরা দেখব এবার। পদের ভিত্তিতে সমাসকে 4 ভাগে ভাগ করা যায়। এমনি সমাস হলো 6 প্রকার: দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু, অব্যয়ীভাব আর বহুব্রীহি। আর পদের ভিত্তিতে সমাসকে 4টি ভাগে ভাগ করা যায়। কি কি ভাগগুলো লিখে নাও, চটপট লিখে নাও। তাতে লিখো চটপট। ওখানে লেখো পদের ভিত্তিতে সমাসকে 4 ভাগে ভাগ করা যায়। পদের ভিত্তিতে প্রথমটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, হচ্ছে উভয় পদের অর্থ প্রাধান্য দ্বন্দ্ব সমাস। উভয় পদের অর্থ প্রাধান্য দ্বন্দ্ব সমাস। লিখে নিয়েছো? তারপর লিখে নাও পরপদের অর্থ প্রাধান্য। ঠিক আছে? কর্মধারায় তৎপুরুষ দ্বিগু হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য। লিখে নাও কর্মধারায় তৎপুরুষ দ্বিগু পরপদের অর্থ প্রাধান্য। পরপদের অর্থ প্রাধান্য। আমি এখানে ডট ডট করে দিয়ে দিয়েছি পদের আর অর্থটা প্রাধান্য। লিখে নিয়েছো? এবার যেটা অব্যয়ীভাব সেটা হচ্ছে পূর্ব পদের অর্থ প্রাধান্য অব্যয়ীভাব। আর বহুব্রীহি সমাস কোন পদের অর্থ প্রাধান্য নয়, পুরো পদের অর্থ প্রাধান্য। বহুব্রীহি কোন পদের অর্থ প্রাধান্য নয়। বহুব্রীহি সমাস। তাহলে সমাসকে 6 ভাগে ভাগ করা যাচ্ছে: দ্বন্দ্ব, কর্মধারায়, তৎপুরুষ, অব্যয়ীভাব, দ্বিগু আর বহুব্রীহি। আর পদের ভিত্তিতে সমাসকে 4টি ভাগে ভাগ করা যায়। কি কি? উভয় পদের অর্থ প্রাধান্য কোন সমাসের? দ্বন্দ্ব সমাসের। পরপদের অর্থ প্রাধান্য কোন কোন সমাসের? কর্মধারায়, তৎপুরুষ আর দ্বিগু। এই 3টি সমাস কর্মধারায়, তৎপুরুষ, দ্বিগু হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য। কোন পদের? পরপদের অর্থ প্রাধান্য। ক্লিয়ার? এখন ভালো করে দেখো, তাহলে পূর্বপদের অর্থ প্রাধান্য কোন সমাসের? পূর্বপদের অর্থ প্রাধান্য অব্যয়ীভাব সমাসের। অব্যয়ীভাব সমাসের কোন পদের অর্থ প্রাধান্য? পূর্বপদের। আর বহুব্রীহি সমাসের কোন পদের অর্থ প্রাধান্য পাবে না। ক্লিয়ার? এখন দেখো, এই যে আমি আবার এই উদাহরণগুলো ফিরে আসছি, বউ, বাজার, ভাই, বোন। তাহলে এখানে যে সমস্ত শব্দগুলো আমি লিখেছিলাম, দুটি করে সবার পদ আছে। একটা হচ্ছে পূর্বপদ,
পরপর। এখন এই সমস্ত শব্দ দ্বারা কখনো কখনো একটা জিনিস বোঝাচ্ছে, আবার কখনো কখনো দুটি পদের দ্বারা দুটি জিনিস বোঝাচ্ছে। ক্লিয়ার? তাহলে লিখে নাও, এবার কোন একটা চিহ্ন দিয়ে লিখে নাও। যে পদের দ্বারা লেখো, দেখো দেখো দুটি পদ কখনো দুটি পদ, ওটা কাটো, দুটি পদ কখনো এক জিনিস বোঝাবে। দুটি পদ, দুটি পদ ঠিক আছে? দুটি পদ কখনো এক জিনিস হলে কর্মধারয় সমাস। দুটি পদ কখনো এক জিনিস বোঝালে বা একটি জিনিস বোঝালে, এক জিনিস বা একটি জিনিস, হ্যাঁ এক জিনিস বোঝালে কর্মধারয় সমাস। আর কখনো দুটি পদ দুটি জিনিস বোঝালে দ্বন্দ্ব সমাস। ঠিক আছে না? দুটি পদ কখনো এক জিনিস বোঝালে কর্মধারয় সমাস। কর্মধারয়, হ্যাঁ এটা কর্মধারয়, ধারয় কর্মধারয় কর্মধারয় সমাস। ক্লিয়ার? কর্মধারয় ও নাড়ি দিয়ে দাও। কর্মধারয় সমাস, সমাস। আবার একটা চিহ্ন দাও। দুটি পদ কখনো দুটি জিনিস বোঝালে, দুটি পদ কখনো দুটি জিনিস বোঝালে, দুটি পদ কখনো দুটি জিনিস বোঝালে দ্বন্দ্ব সমাস। দুটি পদ কখনো দুটি জিনিস বোঝালে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস বোঝায়, বোঝালে দ্বন্দ্ব সমাস। তাহলে এই দ্বন্দ্ব সমাস আর কর্মধারয় সমাস চিনতে আমাদের সমস্যা হবে। আমরা শব্দ দেখবো, দেখে বলে দেবো যে এটা কোন সমাস। আমাদের মুখস্থ করতে হবে। লক্ষ লক্ষ আছে, তুমি কত মুখস্থ রাখবে? লক্ষ লক্ষ আছে, মুখস্থ করার কোনো দরকার নেই। এই যে মেথডটা বললাম, এই মেথডের সাহায্যে দ্বন্দ্ব আর কর্মধারয় সমাসটা আমরা দেখলেই চিনতে পারবো। এখন এর যে সমস্ত সূত্রগুলো আছে সেগুলো আমরা পরে আসবো। তোমাদের স্কুলে কি কি দিয়েছে? দ্বিগু আছে, দ্বিগু, তৎপুরুষ আছে, দ্বিগু তৎপুরুষ আর একটা বহুব্রীহি। এই তিনটে সময় তোমাদের এই পরীক্ষার জন্য দিয়েছে। আজকে আমরা তৎপুরুষ নিয়ে আলোচনা করব। তার আগে দেখো আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। দেখো এখন ভালো করে দেখো, এখানে একটা উদাহরণ লিখছি। গায়ে হলুদ, কি লিখলাম? গায়ে হলুদ। কটা পদ ওখানে? কটা পদের অর্থ বোঝাচ্ছে? গায়ে একটা, হলুদ একটা, তাই তো? গায়ে একটা, হলুদ একটা পদ বোঝাচ্ছে। তাহলে কি হলুদ বোঝাচ্ছে না শুধু গায়ে বোঝাচ্ছে? কোনটা বোঝাচ্ছে? দুটোই বোঝাচ্ছে, একটাই বোঝাচ্ছে। তাহলে গায়ে হলুদ, আমি যদি বলি যে গায়ে হলুদ, এর মানেটা কি? গায়ে হলুদের মানেটা কি? হ্যাঁ কিছু বোঝাচ্ছে না? হ্যাঁ আমি যদি বাজার থেকে যদি হলুদ এনে যদি গায়ে মাখি আজকে রাত্রে, গায়ে হলুদ হবে আমার? হবে? গায়ে হলুদ একটা হলো বিশেষ একটা দিন বা অনুষ্ঠানকে বোঝাচ্ছে। তাহলে দেখো এই এতগুলি শব্দ দ্বারা কখনো একটা পদ কখনো দুটি পদ, কিন্তু এই যে উদাহরণটা আমি দিলাম এক্ষুনি গায়ে হলুদ, এর দ্বারা কোন পদের অর্থ কি প্রাধান্য পাচ্ছে? পাচ্ছে না। তাহলে আমি কি লিখেছি? বহুপদীর ক্ষেত্রে কোন পদের অর্থ প্রাধান্য নয়। ঠিক আছে না? তাহলে এই উদাহরণটা হয়ে যাবে কিসে? বহুপদী সমস্যা। এখন মনে করো যে আমার কালকে বিবাহ, আজকে আমার গায়ে হলুদ হচ্ছে। আমি যদি হলুদ না রেখে আমি যদি নিম পাতা মাখি, তবু আমার গায়ে হলুদ। সবাই বলবে যে ও নিম পাতা মাখছে বলে বলবে না যে নিম পাতা হচ্ছে ওর গায়ে। হ্যাঁ সবাই বলবে যে গায়ে হলুদ। সে তুমি ওই গায়ে হলুদের যদি তুমি যদি গোবরও মাখো, তোমার তবুও বলবে যে গায়ে হলুদ হচ্ছে। এটা বিশেষ একটা অনুষ্ঠান। ক্লিয়ার?
কিন্তু আমি যদি আজকে যদি 1 কেজি কেন 10 কেজি যদি আমি যদি হলুদ যদি সারা গায়ে যদি মাখি, আমার গায়ে হলুদ হবে না। কি হবে দেখো, গাটা সম্পূর্ণ হলুদ হয়ে যাবে, গায়ে হলুদ আর হবে না। হবে কি? হবে না গায়ে। তাহলে দেখো এই সমস্ত উদাহরণগুলোর সাহায্যে কখনো একটি পদ কখনো দুটি পদ, তাহলে একটি পদ যদি হয় দুটি পদ দ্বারা যদি একটি পদকে বোঝায় তাহলে কি সমাস? আর যখন দুটি পদ দ্বারা দুটি অর্থ বোঝাবে, আর যখন কোনো পদের অর্থ প্রাধান্য পাবে না তাহলে সমাস চিহ্ন। কিছু কি বোঝা যাচ্ছে সমাস জিনিসটা কি জিনিস? তাহলে এগুলো মুছে দিয়ে এবার আজকে আমরা আলোচনা করব তৎপুরুষ সমাস নিয়ে। কি সমাস? তাহলে মুছে দিচ্ছি। তৎপুরুষ পয়েন্ট করো। তাহলে পূর্বপদ পরপদ বুঝতে অসুবিধা আছে নাকি? তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের ওখানে কি লিখেছিলাম? কি লিখেছিলাম ওখানে? দেখে বলো। পূর্বপদ না পরপদ বলেছিলাম? পরপদের অর্থ বলা। তাহলে সব একই হয়ে গেল। দ্বিগু একই, তৎপুরুষ একই, কর্মধারয় একই। এটা তিনটে একই তো হয়ে গেল। হ্যাঁ, কর্মধারয় তৎপুরুষ আর দ্বিগু তো একই অর্থ বোঝাবে, সব পরপদের অর্থ। এখন ওইগুলো আমি বলছি তো, ওগুলো আমি যখন এই আজকে যেমন তৎপুরুষটা বোঝাচ্ছি, এরপর তোমার যখন ওই কর্মধারয় বা দ্বিগু যখন পাবো তখন আলাদা আলাদা সূত্র আছে, সেই অনুযায়ী আমরা চিহ্ন করতে হবে। এখন আমরা তৎপুরুষটা লিখছি। তাহলে তৎপুরুষে কি বলেছিল? পরপদের অর্থ প্রাধান্য। লিখে নাও। পরপদ নয় তো, পূর্বপদে না, পরপদে। পূর্বপদে বিভক্তি লোপ। পূর্বপদে লিখে নাও। পূর্বপদের সূত্রটা লিখে নাও। দুটো সূত্র লিখাবো, আমি আসছি ওটাতে। পূর্বপদের বিভক্তি লোপ। 1 নম্বর পয়েন্টে লেখো পূর্বপদের বিভক্তি লোপ। পূর্বপদের বিভক্তি লোপ। আর একটা কি বলেছিলাম? পরপদের অর্থ প্রাধান্য বলেছিলাম না? পরপদের প্রাধান্য। তাহলে পূর্বপদের বিভক্তি লোপ হয় যে সমাসে, তাকে তৎপুরুষ সমাস বলে। লিখে নাও। পূর্বপদের বিভক্তি লোপ পায় যে সমাসে, তাকে তৎপুরুষ সমাস বলে। এই দুটি সূত্রের দ্বারাই তৎপুরুষ সমাস আমি বোঝাচ্ছি। পূর্বপদের বিভক্তি লোপ পায় যে সমাসে, পূর্বপদের বিভক্তি লোপ পায় যে সমাসে, বা লোপে যে সমাস হয়, বিভক্তি লোপে যে সমাস হয়, লোপে যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাস। তাকে তৎপুরুষ সমাস। এখন বিভক্তি জানো? বিভক্তি কিছু কি জানা আছে? ওই যে ওয়ার্ডগুলো এক পরের সাথে যে দেখো লিখে নাও, লিখে নাও। পরের সাথে যে শব্দগুলো লিখে নাও, লিখে নাও। বিভক্তিগুলো লিখে নাও।
দ্বিতীয়া প্রথমা দ্বিতীয়া শূন্য বিভক্তি বাহাতির স্কুল পড়াও না হলে করতে পারবেন না যাত্রী কর বিয়ের পর কি লেখা আছে? কোনটা বিয়ের পর দ্বারা দিয়া দিয়ে কর্তৃক কত আইলে ফ্রি কর্তৃক চতুর্থী পঞ্চমীতে লেখো লিখে নিয়ে আমি চলে যাচ্ছি চতুর্থী কে এখানে আমি বলছি আমি যখন উদাহরণ দেবো তখন আমি বুঝিয়ে দেবো কে এনে দু জায়গাতে আছে কে জন্য নিমিত্ত কিন্তু চতুর্থীর জন্য বিভক্ত হচ্ছে জন্য এবং নিমিত্ত এটা হচ্ছে মেন এটা ব্র্যাকেটের মধ্যে করে নেব এটা একটু ব্যতীত করুন চতুর্থীর ক্ষেত্রে কে আর এটা হচ্ছে ব্যতীত করুন আমি কয়েকটা দুটো তিনটে উদাহরণ দেবো দিলে পাওয়া যাবে তাতে লেখা কত দূরে তাড়াতাড়ি দে ব্রড প্রশ্নটা ছিল নাকি তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর হয়ে গেছে তাড়াতাড়ি কর এ অন্তঃস্থ তি তাই গেছে এগুলো হচ্ছে বিভক্তি এখন ভালো করে দেখো এখানে দেখতে পাচ্ছ বোর্ড ব্যাপ্তি বা এগুলোকে পড়াইতে বেশি ব্যাপ্তি অর্থ আমি উদাহরণ যখন দেবো তখন বুঝতে পারবো জন্য নিমিত্ত হচ্ছে মেন চতুর্থীর জন্য ঠিক আছে এখন ভালো করে দেখো তৎপুরুষ সমাস যে প্রথম যেটা আছে না এখানে তো সবার সাথে থাকে এবং শূন্য বিভক্তি এটা হবে না এটা কোনো তৎপুরুষ সমাসের মধ্যে পড়বে না তাহলে তৎপুরুষ সমাস আমরা গুনবো এখান থেকে দ্বিতীয় তৎপুরুষ তৃতীয় তৎপুরুষ চতুর্থী তৎপুরুষ পঞ্চমী তৎপুরুষ ষষ্ঠী তৎপুরুষ সপ্তমী তৎপুরুষ তাহলে তৎপুরুষ সমাস দ্বিতীয় তৎপুরুষ তৃতীয় তৎপুরুষ চতুর্থী তৎপুরুষ পঞ্চমী তৎপুরুষ ষষ্ঠী তৎপুরুষ সপ্তমী তৎপুরুষ ক্লিয়ার প্রথম তৎপুরুষ সমাস বুঝা গেছে এবার আমরা উদাহরণ আসবে তাহলে আমি এটা বুঝে দেবো কি বুঝে দিই তাড়াতাড়ি দে ঝটপট চেক করিস না লিখে নিয়েছো সব প্রথমে দ্বিতীয় তৎপুরুষ আছে না দ্বিতীয় তৎপুরুষে কি কি লিখেছি বিভক্তি কে রে তাই তো দেখো ভালো করে দেখো আমি ব্যাক বাক্যটা পরে লিখছি আগে সমাসবদ্ধ পত্র লিখে নিই
আচ্ছা এই উদাহরণ লিখে নাও, ঝটপট দেখো এক্সাম্পল লিখে নাও। রথ দেখা, আরেকটা কি আছে? আমি লিখছি দেখো। এই কটা উদাহরণ লিখে নাও। ছেলে ভোলানো, ভোলানো, আরেকটা কি আছে? মেয়ে পটানো, খেলা করিস না, এই খেলা করিস না হাতে। এখন দেখো ভালো করে দেখো, সবকটা দেখো দুটি করে পদ আছে, আছে না? পূর্বপদ পরপদ, পূর্বপদ পরপদ, পূর্বপদ পরপদ, পূর্বপদ পরপদ, আছে কি নেই? আছে না? এটা হচ্ছে সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ পদ এগুলো। ক্লিয়ার? এখন এখান থেকে রথ দেখা, তাহলে ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য ছিল এরকম, রথ কে দেখা। এই যে কে, এই কে বিভক্তিটা দেখো লোপ পেয়েছে। আমরা বলেছিলাম দ্বিতীয় তৎপুরুষে কে বা রে বিভক্তিটা লোপ পাবে, বিভক্তি লোপে। দেখো এখানে লিখে দিয়েছি পূর্ব পদের বিভক্তি লোপে। তাহলে এই যে কে, এটা হচ্ছে পূর্ব পদের সাথে ছিল রথ কে, আর দেখাটা হ্যাঁ মধ্যপদ। কেন? এটা কে তো বিভক্তি, কেটা তো বিভক্তি, কে রে বিভক্তি লিখে দিয়েছি না, কে রে। তাহলে আমি প্রথমটাতে লিখেছিলাম যে পূর্ব পদের বিভক্তি লোপে। তাহলে দেখো কেটা কোন পদের সাথে আছে বলতো? পূর্ব পদের সাথে আছে না পর পদের সাথে আছে? কে এই বিভক্তিটা পূর্ব পদের সাথে আছে, তাহলে পূর্ব পদের এই বিভক্তিটা লোপ পেয়েছে। কভার করলে কি হলো? রথ দেখা। তাহলে কলা বেচা কি হবে? কি হবে? কলাকে বেচা, কলাকে বেচা। বেচা। বই পড়া, বইকে পড়া, বইকে পড়া। পড়া। ছেলে ভোলানো, ছেলেকে ভোলানো, ছেলেকে। মেয়ে পটানো, মেয়েকে পটানো। তাহলে এগুলো সব কোন তৎপুরুষ? কোন তৎপুরুষের উদাহরণ এগুলি? দ্বিতীয় তৎপুরুষ। এই যে কে বিভক্তি সবকটা লোপ পেয়েছে, লিখে নাও, তাদের লিখে নাও সবকটা দাও কে বিভক্তি লোপ পেয়েছে সবকটা। এগুলো সব দ্বিতীয় তৎপুরুষ। দ্বিতীয় তৎপুরুষ। লিখে নিয়েছো? মেয়েকে পটানো, সব দেখো কে বিভক্তি লোপ পেয়েছে। কোয়াটাকে যুক্ত, কেটাকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে এটা পূর্ব পদের সাথে যুক্ত থাকে। ঠিক আছে? এটা মধ্যপদ জানো না, এটা হচ্ছে বিভক্তি লোপ পেয়েছে, পূর্ব পদের বিভক্তি। ঠিক আছে? তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমস্যা আছে। এরপরে তৃতীয় তৎপুরুষ। তাহলে এটা হলো সমাসবদ্ধ পদ, আর এটা হলো, এটা কি? ব্যাস বাক্য। কি? ব্যাস বাক্য। তাহলে মুছে দিই দ্বিতীয় তৎপুরুষ। হ্যাঁ, ওই যে পরীক্ষক ওই রকম দেবে।
এরকম দিতে পারে বা এরকম দিতে পারে, তোমাকে সেটা লিখতে হবে। না না সোজা জিনিসটা আমি তৎপুরুষ সমাসটা আজকে বোঝাই, কোথায় সমস্যা হচ্ছে আমাকে বলবে। আজকের দিনের পর থেকে আমি আশা করি যে তৎপুরুষ নিয়ে কোনো সমস্যা হবে না। এখন তৃতীয়া তৎপুরুষ করো, তৃতীয়া তৎপুরুষ। সেগুলো লিখে দাও, তৃতীয় তৎপুরুষ লিখে দাও। হীরকখচিত, কাষ্ঠ নির্মিত, দেখো উদাহরণ লেখো। লেখো, আমি দিচ্ছি দাও, তুমি তাদের লেখো, তাদের লেখো ঝটপট। হীরকখচিত, হ্যাঁ তাদের লিখে নাও। কাষ্ঠ নির্মিত, স্বর্ণ গড়া, মৃত্তিকা নির্মিত। মন গড়া, মৃত্তিকা নির্মিত। দেখো সবকটা দেখো পূর্বপদ পরপদ, দেখো সবকটাতে আছে কি নেই দেখো তো, আছে না সবকটাতে? তাহলে হীরকখচিত কি হবে, বাক্যাংশ কি হবে, ব্যাস বাক্য কি হবে? হীরক দ্বারা খচিত। ভেরি গুড। কাষ্ঠ নির্মিত, জল, হ্যাঁ খোদাই করা আছে। হীরক মানে হিরে, তাহলে কাষ্ঠ দিয়ে নির্মিত, কাষ্ঠ দ্বারা নির্মিত, কাঠের দ্বারা নির্মিত বা তৈরি, কাঠ দিয়ে নির্মিত, কাষ্ঠ দ্বারা দিয়ে হবে না, হবে না কেন, হবে তো অবশ্যই দিয়ে হবে, হ্যাঁ কাষ্ঠ দ্বারা নির্মিত। তাহলে স্বর্ণ গড়া, স্বর্ণ মানে কি বলো তো, স্বর্ণ মানে কি? সোনা দিয়ে করা। মৃত্তিকা নির্মিত, মাটি দিয়ে করা, মৃত্তিকা দ্বারা নির্মিত বা দিয়ে নির্মিত, যেটা খুশি দিতে পারো। মন গড়া, মন দিয়ে গড়া, চলো তাড়াতাড়ি নাকি, মন দিয়ে গড়া, মন গড়া। আমি মন গড়াটা কথা বললাম, মন দিয়ে গড়া। গড়া মানে আমি হচ্ছে কোন একটা বাক্য গঠন করলাম, অর্থ গঠন করলাম, মন দিয়ে কোন একটা কথা বললাম। লিখে দাও, লিখে দাও, কথা লিখে নাও। আরো তো আছে। তাহলে এখানে 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 কোন বিভক্তি লোপ পেয়েছে? আরে সে বিভক্তিটার নাম কি? দ্বারা দিয়ে, এটা কোন কিসের বিভক্তি? তৃতীয়া, তৃতীয়া বিভক্তি। তাহলে এই দ্বারা দিয়ে এই সমস্ত বিভক্তিগুলি কি পেয়েছে? লোপ পেয়েছে, লোপ। তাহলে লিখুন, তারপর লিখুন।
গেছে তোর? দে তাড়াতাড়ি দে। স্বর্ণ দিয়ে গড়া। বলছি ম্যাম এই কোশ্চেনের আনসারটা পরে এতটা লিখিয়েছিল। ওটা তাহলে ধরবো আমি। কবে আছে ওটা? আজ এই অবধি আমার পড়া ছিল। তাহলে একটু বলে দে। 30 তারিখে নিয়ে শেষ। আর স্টেডিং ছিল। ঠিক আছে, তুমি লিখে দিয়েছো দ্বিতীয় দপ্তর পুরুষ লিখেছো কি? সমস্যা আছে দ্বিতীয় দপ্তর পুরুষ? আর 5 তারিখে ভাইভা আছে। আচ্ছা এইগুলো ইম্পর্টেন্ট একদম লিখে নাও তো, লিখে নাও, লিখে নাও, লিখে নাও। ইউটিউবের সিলেবাস ধরে লিখে নিয়েছো তুমি? তাহলে দ্বিতীয় দপ্তর পুরুষ মুছে দিই। দিয়ে দিবি তারা দাঁড়াবা দিয়ে যেটা বুঝবো মন দিয়ে গড়া। মন দিয়ে রাখো। মন দিয়ে পড়া। মন দিয়ে পড়া। ঠিক আছে? দেখো, দ্বিতীয় তৎপুরুষের একটা জিনিস ছাড়িয়ে গেছে না? ব্যাপ্তি অর্থে লিখেছিলাম না? উদাহরণটা তো দিইনি। দ্বিতীয় তৎপুরুষের ওখানে দেখো বিভক্তি বচন লিখেছিলাম, ব্যাপ্তি অর্থে লিখেছিলাম, দেখো বার করো। দিয়েছিলাম না? তার একটা উদাহরণ লিখে নাও, কয়েকটা উদাহরণ লিখে নাও। ব্যক্তি অর্থে হ্যাঁ, ব্যাপ্তি অর্থে। দ্বিতীয় তৎপুরুষ ওখানে লিখছো কেন? দ্বিতীয় তৎপুরুষের উদাহরণ দেখো ওখানে। চেষ্টা চিহ্ন দিয়ে ওখানে লিখে নাও দ্বিতীয় তৎপুরুষের উদাহরণ। ব্যাপ্তি অর্থে দেখো কেমন, তাহলে এগুলো দেখো কি অর্থে হবে দেখো। ব্যাপ্তি অর্থে কি আছে? ক্ষণস্থায়ী, চিরসুখী, দীর্ঘস্থায়ী। লিখে নাও। দীর্ঘস্থায়ী। ব্যাপ্তি এবং ব্যাপ্তি অর্থে ক্ষণকাল ব্যাপী স্থায়ী। চিরকাল, ব্যাপিয়া, সুখী, চিররুগ্ন, ব্যাপিয়া, হাতের স্পেস বাড়াও, সুখী, দীর্ঘস্থায়ী, দীর্ঘকাল ব্যাপিয়া স্থায়ী, চিররুগ্ন, চিরকাল ব্যাপিয়া রুগ্ন। ব্যাপ্তি, এগুলো সমান হচ্ছে ব্যাপ্তি বললাম না, এগুলো সব হচ্ছে ব্যাপ্তি অর্থে। ব্যাপ্তি ব্যক্তিটা কি? বিশেষ অর্থে। ক্ষণকাল মানে যে কালের কোনো স্থায়ী নেই, এরকম ক্ষণকাল, ক্ষণকাল ব্যাপী স্থায়ী, ক্ষণকাল স্থায়ী।
তাহলে দ্বিতীয় তৎপুরুষের কে রে এবং ব্যাপ্তি অর্থে হয়ে গেল। তৃতীয় তৎপুরুষটা হলো তাই তো দ্বারা দিয়া কর্তৃক হয়েছে তো নাকি? হ্যাঁ। এরপরে কি আছে? চতুর্থী তৎপুরুষ। বিভক্তি কি আছে? বিভক্তি কি আছে? কে রা নয়, কে বা রে। কে রে আছে। তাহলে এইখানে লিখে নাও একটু, চতুর্থী তৎপুরুষের এই যে কে রে, ব্যতিক্রম কয়েকটা উদাহরণ দিচ্ছি, লিখে নাও। কে রে এই কটা উদাহরণ করলে আর হবে না। এই চতুর্থী তৎপুরুষের জন্য মেন হচ্ছে নিমিত্ত বা জন্য। উদাহরণ ঝটপট লেখো, এই কটা করলেই হয়ে যাবে। দেবদত্ত, গুরু ভক্তি, সাথে লেখো। ঠিক আছে? দেবদত্ত, গুরু ভক্তি, স্বামী ভক্তি, গুরু ভক্তি। গুরু ভক্তি। গুরু ভক্তি, গুরুকে ভক্তি। এগুলো ব্যতিক্রম। 3 নম্বরে লেখো স্বামী ভক্তি, স্বামীকে ভক্তি। তোদের যখন করাবো তখন এটা দেখে নিবি, হয়ে যাবে। তোদের পরবর্তী ক্লাসে আছে। এই সমাস হচ্ছে খুব একটা কঠিন বিষয়। আমাদের স্যারেরা বলতেন যে সমাস শিখতে লাগে 6 মাস। সমাস শিখতে লাগে 6 মাস, এত কঠিন সমাস। কিন্তু কারক খুব সোজা, সমাসের থেকে কারক সোজা, সমাস কঠিন। আর এটা অনেক ক্লাস 8, 9, 10, 11, 12 সব পর্যন্ত আছে সমাস। দেখে নিয়েছো? এখন দেখো, ভালো করে দেখো। তাহলে এখানে কি বিভক্তি লোক আছে? কে বিভক্তি। কিন্তু যখন আমি বললাম রথকে দেখা, ওখানে তো কে বিভক্তি লোক ছিল, কিন্তু ওইখানে যে কে বিভক্তি লোক আছে ওটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষের উদাহরণ। আর এইগুলো হচ্ছে ব্যতিক্রম। এগুলো কে বিভক্তি লোক যাওয়া সত্ত্বেও এগুলি দ্বিতীয় তৎপুরুষ হবে না। কোন তৎপুরুষ হবে? কোন তৎপুরুষ? চতুর্থী তৎপুরুষ হবে। ক্লিয়ার? এগুলো হচ্ছে ব্যতিক্রম। এখন চতুর্থী তৎপুরুষের মেন জিনিস, মেন বিভক্তি কি কি? মেন বিভক্তি কটা বাজে? চতুর্থ তৎপুরুষের মেন জিনিস কি? নিমিত্ত বা জন্য। নিমিত্ত বা জন্য। নিমিত্ত জন্যটা লিখে নাও। পরপর লেখো, মানে পরপর লেখো। নিমিত্ত জন্য দিয়ে লেখো চতুর্থ তৎপুরুষ। চলছে তো, চতুর্থ তৎপুরুষ চলছে। এগুলো ব্যতিক্রম। নিমিত্ত বা জন্য, এটা বিভক্তি। আমি উদাহরণ দিচ্ছি। লেখো লেখো লেখো। বালিকা বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, ছাত্রাবাস,
মহিলা কলেজ, এগুলো যুক্ত, এগুলো সব যুক্ত। ওই যে যেভাবে লিখছি লিখে নাও। মাপকাঠি, পাগলা গারদ, পাগলা গারদ, আমি হচ্ছে বিয়ে পাগলা, বিয়ে পাগলা, আরো কত কি আছে, খেয়ার ঘাট আছে। বালিকা বিদ্যালয়, ছাত্রাবাস, মহিলা কলেজ, মাপকাঠি, পাগলা গারদ, বিয়ে পাগলা, খেয়াঘাট, পাগলা গারদ, বিয়ে পাগলা, খেয়াঘাট, তারপরে রান্নাঘর আছে, রান্নাঘর, এখন ভালো করে দেখো, এই যে রান্নাঘর লিখলাম, রান্নাঘর। এখন এই ঘরে আমার বোন থাকে, এই ঘরে বোন পড়াশোনা করে, এখন এই ঘরে যদি রান্না করে, এটা কি রান্নাঘর হবে? রান্নাঘর। কিন্তু যে ঘরটা রান্নাঘরের জন্য বানানো হয়েছে সেখানে, সেটা হচ্ছে রান্নাঘর, সেখানে ও যদি থাকে তবুও সেটা রান্নাঘর, ও যদি সেখানে বই পড়ে ওটাও রান্নাঘর, কিন্তু এটা রান্নাঘর হবে না। তাহলে রান্নাঘর কি হবে? রান্নার জন্য ঘর। রান্নার ঘর নয়, রান্নার ঘর নয়, রান্নার জন্য ঘর। লিখে নাও, কথা লিখে নাও, কথা লিখে নাও। রান্নার জন্য বা নিমিত্ত, কেমন? রান্নার জন্য ঘর। বালিকা বিদ্যালয়, বালিকাদের জন্য, মহিলা কলেজ, ছাত্রাবাস, এই বালিকাদের জন্য, বালিকাদের, বালিকাদের জন্য বিদ্যালয়, জন্য বা নিমিত্ত যেটা খুশি দিতে পারো। তাহলে ছাত্রাবাস কি হবে? ছাত্রদের জন্য বাস। ছাত্রাবাস কি হবে? ছাত্রদের জন্য বাস। তাহলে ছাত্রদের জন্য আবাস। ছাত্রদের জন্য আবাস, ছাত্রদের জন্য আবাস। তাহলে মহিলা কলেজ কি হবে? মহিলা কলেজ কি হবে? মহিলাদের জন্য কলেজ। মাপকাঠি, মাপের জন্য কাঠি। পাগলা গারদ, পাগলাদের জন্য গারদ। বিয়ে পাগলা, মনে করো আমি বিয়ে পাগলা ছেলে, বিয়ের জন্য পাগলা, আমি শুধু বিয়ে করতে চাই, বিয়ে পাগলা মানুষ। খেয়াঘাট, জন্য বা নিমিত্ত। তাহলে এখান থেকে লোক গেছে কি? লোক গেছে কি? জন্য বা নিমিত্ত লোক গেলে চতুর্থ। বোঝা গেছে? তাহলে সবকটাকে লিখতে হবে, সবকটা লেখার দরকার নেই। কত লিখবে তুমি? শুধু মাথায় ধরে রাখো, মাথায় এখানে ধরে রাখো, লিখবে কত? বোঝা গেছে? তাহলে এই বাক্যের থেকে কি লোক গেছে বলো তো, কি লোক গেছে? জন্য বা নিমিত্ত লোকের কোন তৎপুরুষ? চতুর্থী তৎপুরুষ। পঞ্চমী তৎপুরুষ শুরু করি। কি আছে পঞ্চমী তৎপুরুষের বিভক্তি কি আছে? হইতে থেকেছে,
পয়েন্ট করো। পঞ্চমী পুরুষ পয়েন্ট করো। পঞ্চমী পুরুষ পঞ্চমীতে কি কি লিখেছিলাম দেখি বার করে দেখি বিভক্তি। লেখো গাছ পাকা, স্কুল পালানো, গাছ পাকাটা তো সেই গাছে পাকা হয়ে যাবে, ষষ্ঠীতে চলে যাবে এই অন্তস্থ। আচ্ছা লেখো স্কুল পালানো, পালিয়েছো কোনোদিন? হ্যাঁ স্কুল পালানো লেখো, তাদের স্কুল পালানো লেখো। হ্যাঁ ঠিক আছে এরকম। হ্যাঁ তারপরে লেখো ঋণ মুক্ত, তারপরে লেখো স্কুল পালানো, ঋণ মুক্ত, আর কি আছে জানো? তোমাদের বই কোথায়? দেখি তো বই কি কি উদাহরণ আছে। দেখো আর উদাহরণ লেখো প্রাণ প্রিয়, প্রাণ প্রাণ প্রিয়, প্রাণ প্রিয়। তাহলে স্কুল পালানো কি হবে? গাছ বাক্য স্কুল থেকে পালানো, ঋণ মুক্ত, হ্যাঁ এরকম দিয়ে দেবে, দিয়ে ব্যাস বাক্য নির্ণয় করো, বলবে যে ব্যাস বাক্য নির্ণয় করে সমাস লেখো, কোন সমাস, অথবা এটা দেবে দিয়ে বলবে যে সমাসবদ্ধ পদ তৈরি করো। খুব সম্ভবত এটাই দেয়, দিয়ে এটা করতে দেয় ঋণ থেকে মুক্ত, বা এটাও দিতে পারে, দিয়ে বলবে যে কোন সমাস, এরকম দেবে। তাহলে প্রাণ প্রিয় কি হবে? হ্যাঁ প্রাণের চেয়ে প্রিয়, প্রাণের চেয়ে প্রিয়। এগুলো সব কোন তৎপুরুষ? পঞ্চমী তৎপুরুষ। দেখো থেকে যে এগুলো লোক গেছে, ঋণ থেকে মুক্ত, এই সমস্ত বিভক্তিগুলি সব লোক পেয়েছে। স্কুল থেকে পালানো, এখানে নিয়েছো প্রাণের চেয়ে প্রিয়, প্রাণের চেয়ে প্রিয়। তাহলে প্রাণের চেয়ে প্রিয় কোন বিভক্তি লোক গেছে? কোন তৎপুরুষ? মুছে দিই। ষষ্ঠী তৎপুরুষের বিভক্তি কি কি আছে? প্রশ্নটা লেখো, প্রথমটা লেখো। প্রথম তৎপুরুষ পাবো
ষষ্ঠী তো হ্যাঁ এখানে লিখে নাও রাজপুত্র ফুল বাগান, তাহলে লেখো ঝটপট। তাহলে লেখো ঝটপট। রাজপুত্র ফুল বাগান, চা বাগান, ফুল বাগান, চা বাগান, তাহলে লেখো ঝটপট। চা বাগান। তাহলে রাজপুত্র কি হবে? ব্যয়বাক্য কি হবে? রাজার রাজার পুত্র। ভেরি গুড। রাজার পুত্র। তাহলে ফুল বাগান, ফুলের বাগান। ফুলের বাগান। এটা তো আটটা ছিল না? রবা এর আছে দেখো। র আছে হ্যাঁ তা র আর কোথায়? রাজা তো, রাজার ওই র, র বিভক্তি আর তো নয়। ফুলের বাগান। তাহলে লেখ তুই চা বাগান, চায়ের বাগান। চায়ের বাগান। তাহলে বিভক্তি গুলো কি কি বিভক্তি লোক বোঝা গেছে? র বা এর বিভক্তি র, আর এর বিভক্তি এর। ফুলের বাগান, চায়ের বাগান, এগুলো র বা এর এই বিভক্তিগুলি লোকের। ষষ্ঠী তৎপুরুষ। ছয় লিখেছো তো, নাটা পাঁচ। ছয়। ষষ্ঠী তৎপুরুষ। ঠিক আছে, এখন ভালো করে দেখো, এগুলো তো বললাম আমি ষষ্ঠী তৎপুরুষ, খুব সুন্দর করে বুঝতে পেরেছো। বুঝতে পেরেছো? এখন আমি যদি বলি যে ঘোড়ার ডিম, কি হবে বলো? অলরেডি আছে। হ্যাঁ, অলরেডি আছে। ঘোড়ার ডিম। র কি লোক পাবে? না অলরেডি। তাহলে কি এই ঘোড়ার ডিম দিলে, পরীক্ষক যদি ঘোড়ার ডিম দেয় তাহলে তুমি কি লিখবে? ঘোড়ারই। ওটাই তো। তাহলে এখানে তো বিভক্তি লোক পাচ্ছে না। শুরু এটা কি বলে? অলুক তৎপুরুষ। না আলু না। মানে মানে হচ্ছে এক্স, ওটা নয়, তুমি এটা লিখে নাও। এবার ওটা কোন স্টার চিহ্ন দিয়ে লেখো, স্টার চিহ্ন ভালো করে লেখো। যে তৎপুরুষে পূর্ব পদে, যে তৎপুরুষে পূর্ব পদে বিভক্তি বাদ দেওয়া যায় না। আমি লিখে দেবো কি এখানে? হ্যাঁ, কি? তাহলে লিখে নাও, যে তৎপুরুষে পূর্ব পদে বিভক্তি বাদ দেওয়া যায় না, বিভক্তি বাদ দেওয়া যায় না, তাকে অলুক তৎপুরুষ বলে। বাদ দেওয়া যায় না, তাকে অলুক তৎপুরুষ বলে। তাকে অলুক তৎপুরুষ বলে। এখানে ঘোড়ার ডিম, গরুর গাড়ি, সোনার তরী, মনের মানুষ, ঘিয়ে ভাজা। এখানে সোনার তরী, মনের মানুষ, ঘিয়ে ভাজা,
গাড়ি, এগুলো কোনো বিভক্তি লোপ পাওয়া বাদ দেওয়া যাবে না। ঘি ভাজা, তেলে ভাজা, সব হচ্ছে অলুক। মনের মানুষ, তেলে ভাজা, ঘিয়ে ভাজা, অলুক তৎপুরুষ। সংজ্ঞাটা আমি লিখলাম, তাহলে অলুক তৎপুরুষ সমাসে লিখলাম যে তৎপুরুষে পূর্বপদের বিভক্তি বাদ দেওয়া যায় না। অলুক তৎপুরুষ অলুক তৎপুরুষ, এটা তৎপুরুষের মধ্যে ভাগ। তো তৎপুরুষ সমাসকে কয় ভাগ করা যায় দেখো। তৎপুরুষ সমাস দেখো, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী তৎপুরুষ, তারপরে অলুক তৎপুরুষ, তারপরে নয় তৎপুরুষ আর ভুবৎ তৎপুরুষ। এগুলো 9টা তৎপুরুষকে 9 ভাগে ভাগ করা যায়। তাহলে অলুক তৎপুরুষ হলো, এরপরে আমরা করব 9 তৎপুরুষ। আচ্ছা আচ্ছা, এটা হলো ষষ্ঠী তৎপুরুষ। এখন তো আমরা সপ্তমী তৎপুরুষে আসিনি। সপ্তমী তৎপুরুষ দেখাবো, 9 আর হচ্ছে উপদ দুটো করালেই হয়ে যাবে। এটা বুঝে দিই, এই এটা বুঝে দিই। এরপরে সপ্তমী তৎপুরুষ পয়েন্ট করো। একটা ক্লাসে তৎপুরুষ সম্পূর্ণ কমপ্লিট হতে একটু বড় ক্লাস হবে। এটাই তৎপুরুষ। তারপরে অন্য, এরপরে তুমি বহুব্রী বা দ্বিগুণটা করাবো। না, যে কোনো একটা দেখো। সপ্তমী তৎপুরুষ করো, সপ্তমী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ দেখো। গাছ পাকা, দেখো গাছ পাকা, গাছ পাকা না, গাছ পাকা, গাছ পাকাতে চন্দ্র, গাছ পাকা, পাকা নয় তো পাকা, পয়কা পয়কা, হ্যাঁ গাছ পাকা, পাকা পয়কা পয়কা, গাছ পাকা। বস্তা পচা, রাত কানা, তাল কানা, দিন কানা, লিখে নাও। রাত কানা, তাল কানা, তাল কানা, দিন কানা, দিবানিদ্রা, বাকপটু, বাকপটু, আমি লিখে নিই, তারপরে লিখবে বাক্সবন্দি। ঠিক আছে, লিখে ঝট 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 করে লেখো। তাহলে গাছ পাকা কি হবে? আরেকটা আছে বাক্য, এই যে বাক্য লিখে নাও, বাক্য। তাহলে গাছ পাকা কি হবে? গাছে পাকা। এখানে সবকিছু কি আছে? অন্তস্থ আছে, দেখো আছে না? এই সমস্ত এগুলো হচ্ছে বিভক্তি, বিভক্তিগুলো যোগ যাবে। তাহলে বস্তা পচা কি হবে? বস্তায় পচা। রাত কানা, রাতে কানা, দিন কানা, দিনে কানা। তাহলে তাল কানা কি হবে? তালে কানা। বাক্সবন্দি,
বাক্সে বন্দি, বাক্যটু বাকে পটু। বাক্সে বন্দি, দেখো পূর্বদের এ বিভক্তি লোপ গেছে। বাক্সে বন্দি, বাক্যটু বাকে পটু, বাকে পটু, কথা বলায় পটু, বাকে পটু। সপ্তমিত পুরুষ সপ্তমিত পুরুষ। এরপরে হচ্ছে নয়নীয় তৎপুরুষ, নয়নীয় আর একটা উপপদ, এই দুটো করালেই শেষ। তাহলে দেখো পূর্বপদের বিভক্তি লোপ কমপ্লিট হলো। এরপর আমরা এই পরপদের প্রাধান্যটা আসবো। দেখো এডিট করো, নয়নীয় তৎপুরুষ লেখো, নয়নীয় তৎপুরুষ লেখো, দেখো এডিট করো নয়নীয় তৎপুরুষ। এই তো রে বাবা, দন্তান্ন আর ইয় না, আমি লিখে নিই, তারপর চলে যাচ্ছে। নয়নীয় তৎপুরুষ, নয়নীয় সংজ্ঞা লিখে নাও। নয়নীয় তৎপুরুষ নেতিবাচক, নেতিবাচক শব্দের আদিতে লিখে নাও, নেতিবাচক শব্দের আদিতে নেতিবাচক শব্দের আদিতে অ থাকলে লিখে নাও। নয়নীয় তৎপুরুষ হয়। নয়নীয় তৎপুরুষ হয়। নেতিবাচক শব্দ মানে নেগেটিভ, নেগেটিভ শব্দ, ঠিক আছে। নয়নীয় তৎপুরুষ, তৎপুরুষ কি হচ্ছে হয়। যেমন লিখে নাও, অজানা লেখো, অজানা, অসুর, ঠিক আছে। তাহলে লিখে নাও, উদাহরণ লিখো, অজানা, অসুর, অচেনা, অদেখা লেখো, অচেনা, অদেখা, অদেখা, অবিশ্বাস, অকাল, অকাল, অলৌকিক, না সকালে দন্ত আসছে তো, অ তো আসছে না, আমি বলছি না নেতিবাচক শব্দের আদিতে অ থাকবে। তারপরে হচ্ছে অনাচার, অনাচার, অভাট, এগুলোই তো মোটামুটি। অজানা, অজানা, অসুর, অচেনা, অদেখা, অবিশ্বাস, অকাল, অলৌকিক, অনাচার, অভাট, এগুলো লিখে নাও। লিখে নিয়েছো? তাহলে দেখো এগুলো ব্যাখ্যা কি হবে বলো? অজানা, নয় জানা, নয় জানা, অসুর, নয় সুর, নয় বা ন যে কোনো একটা দিতে পারো। নয় সুর, লিখে নাও, লিখে নাও।
নয় সুর, অচেনা, নয় চেনা, হয়ে গেছে? পরেরটা লেখ। অচেনা, নয় চেনা, অদেখা, নয় দেখা, সব নয় দিয়ে শুরু করে দাও। অয়ের জায়গায় নয় বসাও, নয় বা ন শুধু দন্তান্ন দিয়ে বাদ বাকি যা আছে লিখে দাও। লিখে নিয়েছো? এবার ব্যতিক্রম লেখো, তিনটে ব্যতিক্রম আছে। ব্যতিক্রম তিনটি, এগুলি যেমন অ দিয়ে শুরু হয়েছে বলে নয়ও হয়েছে, কিন্তু এই তিনটে উদাহরণ দিতে দেখো অ দিয়ে শুরু হচ্ছে কিন্তু নয়ও তৎপুরুষ হবে না। অকেজো, অকেজো, অপয়া, কথা লিখে নাও। অভুজ, অকেজো, অপয়া, অভুজ, ঠিক আছে? কথা লিখে নাও। এই তিনটে ব্যতিক্রম, এই তিনটে থাকলে নয়ও তৎপুরুষ হবে না, হবে নয়ও বহুব্রী। অকেজো, অপয়া, অবুজ, বুঝ নয়, লিখে নাও, লিখে নাও, কথা লিখে নাও। বুঝ নয় যার, নাই নাই, অকেজো কাজ নেই বা কাজ নাই, যখন একটা নাই বদনাকা, অবশ্যই নাই বা নেই কোনো একটা দিতে হবে। বুঝ নয় যার, দুই জায়গাটা সমুদ্রের এইটা জলতল, সমুদ্রের জলতল বেড়ে গেলে উপকূল অঞ্চলে কি ধরনের ক্ষতির সম্ভাবনা দেখা যেতে পারে? তাহলে অবুঝ, বুঝ, নাই, যার, এই তিনটে ব্যতিক্রম, এই তিনটে ক্ষেত্রে নয়ও বহুব্রী হবে, নয়ও বহুব্রী, লিখে নাও, নয়ও বহুব্রী। এদিকে ব্যতিক্রম, এগুলো দেখো সব দেখো অ দিয়ে শুরু হয়েছে বটে, কিন্তু এগুলি নয়ও তৎপুরুষ হবে না। কি হবে? নয়ও বহুব্রী, মনে থাকবে? এই তিনটে ব্যতিক্রম। বলো নয়ও তৎপুরুষ কোথায় সমস্যা? হ্যাঁ, ভালো করে দেখে বলো, সমস্যা আছে? তাহলে ভূ তৎপুরুষ করালে কষ্ট হচ্ছে? এরপরে দেখো না অনেক আছে, দেখো হেডিং করো, উপপাদ্য হেডিং করো, দাদা হেডিং করো, ফটাফট 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 হেডিং করো। উপপদ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, উপপদ, উপপদ তৎপুরুষ, উপপদ, আমি লিখছি দেখো, উপপদ তৎপুরুষ। হেডিং করছো? এবার সবাই সংখ্যা দেখো। পরপদ ক্রিয়ার সাথে, পরপদ ক্রিয়ার সাথে
পূর্বপদ বিশেষ্যের পূর্বপদ ক্রিয়ার সাথে পূর্বপদ বিশেষ্যের যে সমস্যা উপতত্ত্ব সমাস বলে। তাকে উপতত্ত্ব সমাস বলে। পরপদ ক্রিয়ার সাথে পূর্বপদ বিশেষ্যের যে সমস্যা এই উপতত্ত্ব একটু ভালো করে বুঝবে। উদাহরণ দিচ্ছি দেখো একটা। দুটো পদ আছে না, পূর্বপদ পরপদ। মাছি মারা, ভালো করে দেখো। এখানে আবার সবাই বলবে মাছিকে মারা, বলবে না? তাহলে কে হলে কোন তত্ত্বে চলে যাবে? দ্বিতীয় না হলে চতুর্থীতে চলে যাবে। কে বাড়ি আছে ওখানে? কিন্তু এখানে মাছিকে মারা হবে না। মাছি মারা, পা চাটা। না উদাহরণ তো দিই আমি বলছি। পা চাটা। তারপরে হচ্ছে বনজ, জলজ, পঙ্কজ, পঙ্কজ। তারপরে হচ্ছে ছেলে ধরা, ছেলে ধরা। তারপরে লেখো বন, জলজ, পঙ্কজ, ছেলে ধরা, ফলদ, ফলদ। বনজ, জলজ, পঙ্কজ, ছেলে ধরা, ফলদ, মাছি মারা, পা চাটা, খেচর, জলচর, খেচর, খেচর, জলচর। এখন ভালো করে দেখো। পঙ্কজ, ফলদ, দ, ফলদ, ফলদ, জলচর, তারপরে জলদ। এখন দেখো, ভালো করে দেখো। হ্যাঁ করো না, ভালো করে শোনো। এখানে দেখো, আমি উপতত্ত্বের সংজ্ঞা কি লিখেছি বলো? পরপদ ক্রিয়া। ভালো করে দেখো, পরপদ গুলো সব ক্রিয়া আছে না? মারা, ছেলে ধরা, চাটা। কিন্তু এখন কথা হচ্ছে বনজ, জলজ, পঙ্কজ, ফলদ, খেচর, জলচর, জলদ। এগুলোর তো দুটো করে পদ নেই, আছে কি? নেই না? আমি কি বলেছিলাম? একটা পূর্বপদ থাকবে আর একটা পরপদ থাকবে। এখন ভালো করে দেখো এখানে, এখানে ভালো করে দেখো, পয়েন্ট করে পড়ো, ভালো করে দেখো। দুটো করে পদ আছে, তুমি বুঝতে পারছো না, ভালো করে আমি আমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, বন্যার জল না, বনজ। এটাকে ভাঙলে পাবো বন যুক্ত অজ। অজ মানে জন্মানো, অজ মানে জন্মানো। তাহলে জলজ কি পাবো? জলযুক্ত অজ। পঙ্কজ কি পাবো? পঙ্কযুক্ত অজ। পঙ্ক মানে পাঁক, পাঁক। পঙ্ক মানে পাঁক। খেচর, খেচরটা কি হবে? আকাশে চলে, যে আকাশ, খেচর। জলচর,
জলদ, এই জলদ বা ফলদ, ফলযুক্ত এটা আমরা বলবো ফল যোগ পদ, এগুলো লিখে নাও। পদ মানে হচ্ছে দেওয়া, এটা হচ্ছে একটা ক্রিয়া। এই অদটা হচ্ছে ক্রিয়া, অদ লিখে নাও। আর অজ মানে হচ্ছে জন্ম, লিখে নাও, কখনো ভুল হবে না। ব্যাস বাক্যর জন্য জায়গা রাখবে, ব্যাস বাক্য এই পাশে লিখে দেওয়া শুরু করবে, কেমন? তাহলে দেখো, তাহলে বন, জলজ, পঙ্ক দুটো করে পদ পেয়েছি, বন আর অজ পেয়েছি না? হ্যাঁ ফলদ, ফল আর অজ। হ্যাঁ তাহলে একাধিক পদ দেখো এই এক পদে পরিণত করে দিয়েছে, এখানে দুটো করে পদ আছে সন্ধি করে দিয়েছে। এখানে আমরা সমাসের সূত্রে পড়েছিলাম না, একাধিক পদের এক পদে পরিণত করণকে বলা হয় সমাস। এখন দেখো ভালো করে শোনো, এই যে মাছি মারা, পা চাটা, ছেলে ধরা, ভালো করে দেখো, ভালো করে শোনো। মাছি মারা, মাছিকে মারা হবে না, মাছি মারা, মাছি মারে যে, মানে একটা বিশেষ কাজ বোঝাচ্ছে, বিশেষ কাজ। পা চাটা, পাকে চাটা নয়, পা চাটে যে, মানে আমরা মন্ত্রীতে দেখুনি পিছনে যারা থাকে সব সময় তারা পিছনে পিছনে বলছে, এটা বলছে, ওটা বলছে, এই বলছে, সেই বলছে, পা চাটা, বুঝা গেছে? ছেলে ধরা, আমি আমার যদি ছেলে, আমার এখন ছেলে মেয়ে হয়নি বটে, যদি হয় আমি যদি আমার ছেলে বা মেয়েকে ধরে, আমি কি ছেলে ধরা হবো? হবো। মানে ছেলে বা মেয়ে ধরেন যে একটা বৃত্তি বা পেশা, কাজ, বুঝা গেছে? ছেলে ধরে মানে ছেলে ধরে। তাহলে এখানে মাছি মারা, মাছি মারে যে, এখানে ব্যাপক লেখা, ব্যাপক লেখা। মাছি পা চাটা, পা চাটে যে, এখানে তো কোনো বিভক্তি হবে না, এখানে বলেছে না যে পরপদ, হ্যাঁ তৎপুরুষ তো বটে, পূর্বপদ তৎপুরুষ, সংজ্ঞাটা লিখেছি, পরপদ ক্রিয়ার সাথে পূর্বপদ বিশেষ্যের যে সমান, এই বিশেষ্য মানে কি? হয় কোনো নাম, আবার কোনো বস্তু, সেটাই তো বিশেষ্য, তাই বলছে। তাহলে হ্যাঁ, বনে জন্মে যা, দেখে নাও, তারপর দেখো। তারপরে জলে জন্মেছে, জলে লেখা, তাতে লেখো পঙ্কজ, পঙ্কে দেখো, পঙ্কজ লেখো, পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা, জল, জলে জন্মে যা, বনজ, বনে জন্মে যা, পঙ্কে জন্মে যা, সে কাটো, সে হবে না, জন্মে যা, আরে বাবা এই তো জন্মে, এই ছেগুলো কেটে দাও, এগুলো কেটে দাও, জন্মে আর এটা যা হবে, যা, যে নয়, যা, জন্মে যা, লিখে নাও, জন্মে, আর যা কোথায় লিখবে, যা ছোট করে লিখে নাও, যা এখানে জানি দিয়ে দাও, পঙ্কজ। তাহলে পঙ্কে, এবারে পঙ্ক মানে কি বললাম? পা, পঙ্ক মানে পা। জলজ, অজ মানে জন্ম, অজ মানে জন্ম, জলে জন্মে যা, পঙ্কজ, পঙ্কে জন্মে যা, ছেলে ধরা, ছেলে ধরেছে, ছেলে ধরেছে, তারপর লিখে নাও। তারপর আর কি আছে বলো? ফল, ফল দেয় যা, আমি ওই যে পদ মানে দেওয়া ক্রিয়া, ফল দেয় যা, যে সমস্ত গাছ ফল দেয়, ফল, লিখে নাও, কোন লিখে নাও, ফল, এই পাশে লিখে নাও, ফল, ফল দেয় যা, প্রশ্নটা একবার বলবো। তারপরে কি আছে বলো? খেচর, আকাশে চলে যে, খে লিখে নাও ওটা, কি মানে আকাশ, আকাশে চলে যে,
হচ্ছে জলের জল সমুদ্রের জলতল বেড়ে গেলে উপকূল অঞ্চলে কি ধরনের ক্ষতির সম্ভাবনা দেখা দিতে পারে ব্যাখ্যা করো। কি লিখেছো ওটা? জল দেয় দেয় জল জল জলের জল জল দেয় জল দিচ্ছে কেমন বলো উপতৎপুরুষ হ্যাঁ সমাসের এই যে এতক্ষণ যে সমাসটা পড়লাম সমাসটা কি কিছুটা হলে মাথায় ঢুকেছে? উপপদ তৎপুরুষ অন্যান্য তৎপুরুষ তাহলে তৎপুরুষকে কয় ভাগে ভাগ করা যায়? 9টি ভাগে ভাগ করা যায়। কি কি আমার সাথে বলো? অষ্টমটা নেই আমার সাথে বলো না, ভালো করে বলো। দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অলুক অলুক তৎপুরুষ, নয় তৎপুরুষ আর উপপদ তৎপুরুষ। এই হলো 9টা তৎপুরুষ। তৎপুরুষ ফিনিশ। ক্লিয়ার?